গাড়ি আসার কথা ছিল সকাল 4টে আর এখনো সময় হয়নি এসে পৌঁছানো। এটি বোঝা যাবে যে আমরা চন্দনবাড়ি অবধি পৌঁছতে পারবো আদেও কি পারবো না। এখন বেস ক্যাম্পের দিকেও যেতে দিচ্ছে না, ওপরেও যেতে দিল না। ভাবলাম চন্দনবাড়ি হেঁটে উঠবো, সেটাও এরা বলছে না। লোককে এদিকে আসতে দিচ্ছে না, এদিকের লোককে ওদিকে যেতে দিচ্ছে না। মানে বেস ক্যাম্পের মাঝখানে এরকম জমায়েত আরো দু জায়গায়। এখন এখানে অনেকে বলছে যে এদের এই কার্ডটার সাথে নাম্বার মিলিয়ে গুড মর্নিং। আজকে যাত্রা শুরু পেহেলগাঁও থেকে। টাইম হচ্ছে সকাল 4:30। পুরাণ মতে শিব যখন অমরনাথ গুহার দিকে পার্বতীকে নিয়ে পাড়ি দেন নিজের অমর থাকার রহস্য বলার জন্য, তখন নিজের সাথে থাকা প্রত্যেকটি জিনিস একে একে ছাড়তে থাকে, নিজের থেকে আলাদা করতে থাকে। এবং সবার আগে তিনি নিজের ষাঁড়কে নিজের থেকে আলাদা করেন এবং সেটা এই পেহেলগামে। সেখান থেকেই বেলগাঁও, আর আজ সেটা পেহেলগাঁও অথবা পেহেলগাম। শুধু ভোরের আলোটা ফুটেছে আর আমরা বেরিয়ে গেছি। গাড়ি আসার ছিল, সে এখন বলছে 6টা। তাই কালকে আমি নিচে যেখানে গেছিলাম সেই অবধি এখন যাওয়া হবে, সেখান থেকেই গাড়ি ঠিক করা হবে। বেরোলাম হোটেল থেকে। আলো ফুটছে। কালকে আমি এই রাস্তা দিয়ে একা গেছি, অন্ধকারে হেঁটে, কিচ্ছু দেখা যাচ্ছিল না। সবাই যাত্রা শুরু করেছে, ওদিকেও লোকজন দেখা যাচ্ছে। কালকে যাওয়ার সময় এটা দিয়ে নেমেছিলাম, এটাতে অনেকটা রাস্তা কমে যায়, বাট শর্টকাট নেওয়া উচিতই না অমরনাথের রাস্তায়। যদিও বা এটা সেরকম কিছু ভয়ের না, তাই এটা দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি হবে। বাকিরা এগিয়ে গেছে। এত অন্ধকার হয়ে গেছিল, লিডারটা দেখা নয়, লিডার নদীটা অ্যাকচুয়ালি দুটো নদী এসে মেশে, এদিকে একটা আর ওই পাশে একটা আছে। ওদিকেরটা অ্যাকচুয়ালি শেষনাগ থেকে আসছে, যেটা লিডার নদী আমরা বলি, আর এদিকের দিকটা আসছে এদিকের পাহাড়গুলো থেকে। এদিকের যে স্রোতটা এটা আসে শেষনাগের দিক থেকে। সামনে গিয়ে দুটো নদী এক হচ্ছে আর লিডার নদী বলা হচ্ছে। ওদিকের একটা স্রোত, ওই স্রোতটা ওই দিক থেকে আসছে, আর এটা আসছে শেষনাগের দিক থেকে। এটাই বেতাব ভ্যালি হয়ে আসে। চলে এসেছি পেহেলগাঁওয়ের মেন বাস স্ট্যান্ডে। ওপর দিকটাই বাস স্ট্যান্ডটা, কালকে এসেছিলাম। সকালের চা খাওয়া হচ্ছে সবার। প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে গাড়ি আসার কথা ছিল সকাল 4টে আর এখনও সময় হয়নি এসে পৌঁছানোর। তো আমরা বারবার ফোন করছি, দেখা যাক আসে কি না। আদারওয়াইজ আমরা এই বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি। এখন গাড়ি এলে ভালো, না হলে কোথা থেকে গাড়ি নেব সেটা নিয়ে এখনও ডিসিশান ঠিক হচ্ছে না। ইদার আমরা বেস ক্যাম্পে যাব, বেস ক্যাম্প থেকে গাড়ি নেব, অথবা চন্দনবাড়ির দিকে হাঁটবো। কোনো একটা কিছু করতে হবে, দেখা যাক কী করা যায়। আমরা এখন বেস ক্যাম্পের দিকেই যাচ্ছি, ওখান থেকেই গাড়ি নেব চন্দনবাড়ির জন্য। চন্দনবাড়ির গাড়ি ধরার জন্য যুদ্ধ চলছে, সবাই গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছে। এরা সব চন্দনবাড়ির জন্য যাওয়ার জন্য। এত লোক সকালবেলা, সবাই গাড়ি ধরবে কিন্তু কেউ গাড়ি পাচ্ছে না, যে কোথা থেকে গাড়ি ছাড়ছে কেউ ঠিক বুঝতেই পারছে না, সবাই কনফিউজড। আমরা আবার ফেরত এই সাইডেই যাচ্ছি চন্দনবাড়ির দিকে। দেখি সামনে গিয়ে যদি কোনোভাবে কিছু পাওয়া যায়, কারণ এখানে দাঁড়িয়ে থাকলে বেলা 11টা বেজে গেলে আর উঠতে দেবে না। 10টা থেকে 11টার মধ্যে ওপরে ওঠার সব গাড়ি বন্ধ করে দেবে চন্দনবাড়ির দিকে। এই হচ্ছে সিচুয়েশান। এদিক থেকে ওই সাইডটা হচ্ছে বেস ক্যাম্প, ওদিকেও যেতে দিচ্ছে না। এবার এখানে অল্প অল্প করে হয়তো লোক ছাড়বে কিছুক্ষণ বাদে বেস ক্যাম্পের দিকে, আর এই সাইডেও ওপর দিকে চন্দনবাড়ির দিকেও আটকে দিচ্ছে, এদিকেও যেতে দিচ্ছে না। আমরা এখন মাঝখানটায় আটকে আছি। এবার যখন বেস ক্যাম্পের দিকে ছাড়বে তখন আলটিমেটলি বোঝা যাবে যে আমরা চন্দনবাড়ি অবধি পৌঁছতে পারবো আদেও কি পারবো না। আমাদের আলটিমেটলি এখন বেস ক্যাম্পের দিকেও যেতে দিচ্ছে না, ওপরেও যেতে দিল না। ভাবলাম চন্দনবাড়ি হেঁটে উঠবো, সেটাও এরা বলছে না, হেঁটে যাওয়া যাবে না।
তা এখন এইখানে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আমাদের মতো শয়ে শয়ে লোকরা করছে, শয়ে না হাজারে হাজারে লোক তাই করছে। তো বুঝতে পারছি না আলটিমেটলি যাওয়া আদৌ হবে কি হবে না, ভগবানের কি ইচ্ছে। চন্দনবাড়ি যদি হেঁটে উঠতে দিত হেঁটে চলে যেতাম ওখান থেকে, আজকে চন্দনবাড়িতে ওয়েট করতাম, কালকে ওখান থেকে আবার নতুন করে পারমিশন নিয়ে ঢুকতাম, কিন্তু সেটাও হবে না, চন্দনবাড়ি অবধি হেঁটেই যেতে দিচ্ছে না। তো দেখা যাক কী হয়। এই হচ্ছে সিচুয়েশান, সব লোক শয়ে শয়ে দাঁড়িয়ে আছে। আমরা অ্যাটলিস্ট এই পার্কটার ভিতরে ঢুকলাম, কারণ এখানে ওই বসার জায়গা আছে দুটো, এখানটাতেও বসার জায়গা। টপকে টপকে ভিতরে ঢুকলাম, বাইরে তো সবাই রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করছে। ইনফ্যাক্ট এদিকে তো কাতারে কাতারে লোক, ওই আগে ওইখানটার পরে আর যেতে দিচ্ছে না কাউকে, সবাইকে এখানে আটকে রেখে দিয়েছে। এখন বেস ক্যাম্পে আদৌ যেতে দেবে কি না, নাকি হোটেলে বলবে ফেরত যেতে, তার কোনো অ্যাসিওরেন্সও দিচ্ছে না। এখানে একটা বেঞ্চ খালি আছে রোদে, আমি এখানে বসবো। অন্য সময় হলে এখানে সময় কাটাতে খুবই ভালো লাগতো নদীর ধারে, বাট এখন মনে হচ্ছে এখান থেকে কতক্ষণে বেরোবো। যে কারণটার জন্য এসছি যদি সেটাই না হয়, এর থেকে কষ্টের আর কিছু হবে না। ভেবেছিলাম আজকে ওপরে চন্দনবাড়িতে চলে যাব, ওই ওপরটা চন্দনবাড়ি, বরফ যেখানে দেখা যাচ্ছে, গড নোজ কী হবে। সামনে এখন এখানে একটা অবরোধ হচ্ছে, লোকজন রীতিমতো চেঁচামেচি করছে। কি হয়েছে প্রবলেমটা? মেন সমস্যা হচ্ছে ট্যাক্সিওয়ালাদের সঙ্গে ইউনিয়নের ঝামেলা লেগে গেছে। এখানকার সরকারে বলেছে ট্যাক্সিওয়ালাদেরকে যে 1200 গাড়ি দিতে, ট্যাক্সিওয়ালা বলছে আমাদের কাছে 800 গাড়ি আছে, 1200 করতে দেবো। এখানকার আর্মিরা বলেছে সকালবেলা একটা গাড়ি নর্মালি রাখতে, এরা চাইছে মধ্যিখানে ব্রেক, মানে গাড়ি ওরা রাত্রিবেলা ঘুমোতে পারছে না ড্রাইভার। এই নিয়ে সমস্যার সমাধান হচ্ছে না, মানে এত প্রেশার আছে, কোনো জায়গায় আটকাচ্ছে না, মানে আর্মিদের কোনো ফল্ট কিছু নেই। এখানে সঙ্গে ঝামেলা লেগে গেছে। এখানে এবার মধ্যিখানে এখানে পাবলিক কী করেছে, বসে গেছে রাস্তায়, এখান থেকে গাড়ি ছাড়তে হবে, ওই যেতে হবে না, ওই গাড়ি এখানে আসতে হবে। এইখানে যে গ্যাদারিংটা হয়েছে আগেও ওই বেস ক্যাম্প যাওয়ার আগেও, সেখানেও আরো যাওয়ার আগেও কিছুটা লোক আটকে রয়েছে দুই-তিন জায়গায়। এবারে ওদিকের লোককে ওদিকে আসতে দিচ্ছে না, এদিকের লোককে ওদিকে যেতে দিচ্ছে না, মানে বেস ক্যাম্পের মাঝখানে এরকম জমায়েত আরো দু জায়গায় আছে, 1 কিলোমিটার দূরে দূরে। আবার এদিকের লোককে চন্দনবাড়িও যেতে দিচ্ছে না, সেটা তো আমার মতে বলে যে একটাবার এমনি হাঁটতে হাঁটতেও একটুখানি যাই, ওদিককার লোক যদি দেখি যে ঠেলে এদিকে পাঠাচ্ছে তাহলে ফেরত চলে আসবে, বসেই তো আছে। ওদিকের লোক ঠেলে, মানে ওদিকের লোক যদি নামিয়ে দেয়, মানে আমাদের মতো এরকম নিশ্চয়ই আরো অনেকে বুদ্ধি লাগিয়েছে, হেঁটেই চলে যাবো চন্দনবাড়ি, তো তাদেরকেও যদি ওখান থেকে আটকে দেয়, দিয়ে বলে যে না ফেরত যাও, হেঁটে যাওয়া যাবে না, তাহলে তো সেই একই জিনিসই হবে। আমার মনে হয় সেটাও করছেই, আর যেতে দিচ্ছে না, তার কারণ তাহলে এত লোকের মধ্যে আমাদের মতো 10% লোক সেটা ভাবলে পরেও তো ওপরে ওভার ক্রাউডেড হয়ে যাবে, তার মানে যেখানকার লোক সেখানেই আটকাচ্ছে। মেন এখানে এখন মোটামুটি মিটিং হবে, সিনিয়র লোক কেউ আসবে হয়তো, আর্মিতে কেউ, তাহলে হবে না, সলিউশন হবে না। মধ্যিখানে সব রাস্তায় বসে আছে। এটা কতদিন ধরে, 2-3 দিন ধরে এরকম চলছে? আজকে না আজকে না, রানা যেটা বললো ওখানকার একজন বললো যে কালকেও আমরা এরকম যাচ্ছিলাম, আমাদের ওখানে লোক আছে ক্যাম্পে, কালকে রাত থেকে আটকে আছে। হ্যাঁ, কালকে সকালেও এরা এরকম করেছে, এরকম এখানটাতে আটকে দিয়েছে। এই হচ্ছে এখন কারেন্ট সিনারিও, কি করব বুঝতে পারছি না। তার মধ্যে আমাদের সাথে যারা দুজন ছিল ওরা গেছে হেলিকপ্টার দেখতে, হেলিকপ্টারে আদৌ যদি যেতে পারে ওরা চেষ্টা করছে, আর সন্টুদা তো এখানে ঘুমিয়েই পড়েছে। 10টা ট্যাক্সি, ওখানে দুটো ছেলে আসছিল, হ্যাঁ, বলছে যে ট্যাক্সি যদি ওরা টেন্ডে ছিল, ট্যাক্সি বাইক প্রচুর লোক, লোক বললে তো ওটা সেটা তো বলছে ট্যাক্সি কম আছে, প্রচুর লোক। এবার তারা কি করছে, হাঁটতে শুরু করে দিয়েছে, হাঁটতে এত দূর এসে। হ্যাঁ, তো এবার তাদেরকেও তো নিশ্চয়ই চন্দনবাড়ির জন্য উপরে আটকাবে, তাদেরকে কি যেতে দেবে? তো ওরাও তো এটা ভেবে রেখেছে, লোককে আটকে দিয়েছি মানে এবার লোক তো গাড়ি না পেলে হাঁটাও শুরু করবে, তো সেটাও তো ওপরে গিয়েও তো লোক আটকে যাবে। দেখি কি করা যায়, বুঝতে পারছি না, মানে খুব কনফিউজড এখন আমরা। আলটিমেটলি যদি এত দূরে এসে না যেতে পারি, মনও খারাপ করবে, কিন্তু মন খারাপের থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যদি এখন চাই যে ফেরত শ্রীনগর কিংবা বাড়ি চলে যাব, এখানে এমন সিচুয়েশন দেখছি যে আমাদেরকে এখান থেকেই আমরা বেরোতে পারবো না, কোনো দিকে যেতে দিচ্ছে না, বলছে যাও হোটেলে যাও, কি হোটেলে গিয়ে বসে থাকো পেহেলগামে, সেটা কদিন বসবো?
কি জানো মা কালী এখানে গাড়ি তো বেরোতে পারছে না, আমরা পুরো জাম লেগে গেছে। এবার কি হচ্ছে ওখানে লোকগুলোকে আটকে দিল, এই লোকগুলোকে কি তোরা বদমানি রানাই হিরো অ্যাকচুয়ালি রানা খাওয়াবে, এই কচুরিটাকে রানা খাওয়াবে, রানা আজকে সব ভান্ডারা পুরো ফ্রি আছে রানা। আলটিমেটলি আমরা গাড়ি পেলাম, এবার সেটা পাবো যে তার কোনো অ্যাসিওরেন্স ছিল না, কারণ প্রত্যেকটা গাড়ির একটা টোকেন দিচ্ছিল, সেই টোকেন ছাড়া গাড়ি চন্দনবাড়ি অবধি যাবেই না। মানে তুমি যদি এমনি গাড়ি ধরো সেই গাড়ি নিয়ে তুমি চন্দনবাড়ি অবধি যেতে পারতে না। আমরা তো ভেবেছিলাম হাঁটবো, সেটাও উপায় ছিল না, কারণ সেগুলো আর্মি হেঁটে ওপরে উঠতে দিচ্ছে না। হট করে দেখলাম যে সবাই দৌড়াদৌড়ি করছে এবং তাতে বুঝতে পারলাম যে কোনোভাবে ছেড়ে দিয়েছে। যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যারা ক্যাম্পে আছে তাদেরকে আপাতত ক্যাম্পে আটকে রেখে মাঝখানে যারা ছিল তাদেরকে ছেড়ে দিল উইদাউট এনি টোকেন। আর ক্রেডিট গোস টু রানা। রানা এই গাড়িটা গিয়ে লাফ মেরে ধরেছে, আমরা সবাই এদিক ওদিক গাড়ি ধরার চেষ্টা করছিলাম, এই গাড়িটা রানা লাফ মেরে ধরলো, কোনো রকমে আমরা উঠলাম। আসতে রে ভাই, মাথায় লেগেছে রে, মাথায় লেগেছে ভাই, আসতে। अरे होता है मतलब अगर कुछ हो जाता तो साला चलता नहीं है सोमो वाला, किसी को ओवरटेकिंग करना पड़ा। ঠিক আছে দেখে চালাও। আমার কোমরে লাগলো রে। গাড়ির মধ্যে এটাও ঘটলো, অনেক কিছু এখন ঘটতে থাকছে আমাদের সাথে। যাই হোক, যাত্রা শুরু হয়েছে এই অবধি, যা হচ্ছে ভালোর জন্য, যা হচ্ছে হয়তো ভালোর জন্যই হচ্ছে। দেখা যাচ্ছে ক্যাম্প, আর এখানে আরেকটা গেট আছে, এটা আমাদের ক্লিয়ার করতে হবে এখন। এখানেও সব কাগজপত্র দেখবে। চলে এসেছি চন্দনবাড়ি। তো এটা হচ্ছে এখানকার বেস ক্যাম্প চন্দনবাড়ির, আর এখানে সব কিছু চেকিং হচ্ছে, ডকুমেন্টেশন সব এখান থেকেই চেক করবে, করে এই গেটের ভিতর ঢুকতে দেবে। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পিছু টপ, যেটা বরফ দেখা যাচ্ছে ঠিক তার নিচে যে পাহাড়টা, ওটাই পিছু টপ। পৌঁছে গেছি চন্দনবাড়ি। আর বলা হয় শিব যখন যাত্রা করছিলেন গুহার দিকে, তখন ওনার জটায় যে চাঁদটা আছে, চাঁদটাকে উনি এখানেই ছেড়ে গেছিলেন। একটা লাঠি কিনলাম 20 টাকা দিয়ে, আনবো ভেবেছিলাম বাবারটা, সেটা তো আনা হয়নি। এটাই ভালো এখন আপাতত। এখানটাতে আটকে রেখেছে দড়ি দিয়ে, ছাড়বে, ছাড়লে পরে ভিতরটাতে আমরা যাব, ওইখানেই সব কাগজপত্র চেক করবে, ব্যাগও স্ক্যান হবে, আবার এখানেই সব কাগজপত্র দেখবে। এই যে কার্ডটা দেখছো, এটা বানিয়েছিলাম আমরা জম্মু থেকে। এখন এখানে অনেকে বলছে যে এদের এই কার্ডটার সাথে নাম্বার মিলছে না, মানে যে কার্ডের নাম্বারটা আছে তার সাথে এদের যে আইডেন্টিটি, যেটা আমাদের আইডেন্টিটি প্রুফ যেটা করা হয়েছিল জম্মু কাশ্মীর ব্যাংক থেকে, যেরকম আমি করিয়ে এনেছি কলকাতা থেকে, ওটার সাথে দুটো মিসম্যাচ করছে। এখানে সিকিউরিটি চেকে কি হবে সেটা এখন গড নোস, সবটাই বাবার হাতে, দেখি বাবা কি করে। এখানে সব চেকিং করে আমরা ভিতরে চলে এসেছি। খুব আনন্দ হচ্ছে যে ভিতর অবধি ঢুকে গেছি, কারণ ভেবেছিলাম হয়তো হবেই না, জার্নিটা যে করতে পারবো এটা ভেবেই খুব ভালো লাগছে। আদারওয়াইজ তোমাদের কিছুই দেখাতে পারতাম না হয়তো। এগুলো হচ্ছে ফার্স্ট ভান্ডারা, আমরা হয়তো এখানে কিছু একটু খাবো। হর হর মহাদেব। এখানে তো প্রত্যেকটা ভান্ডারায় প্রচুর কিছু থাকে, আমরা এখানে একটু কচুরি আছে, কচুরি আর এটা হচ্ছে কারি, এটাই খাবো। ভান্ডারাতে খেলাম চাওয়াল কারি আর দুটো পুরি আর একটু হালুয়া। ব্রেকফাস্ট ডান, এবার পিছু টপের দিকে।
2012-তে যখন এসেছিলাম এই ওপরেই টেন্টে ছিলাম। রুট ম্যাপটা যদি কোথাও ইংলিশই থাকে সেটাও দেখাচ্ছি। এই পাহাড়টার পিছনেই হচ্ছে পিছু টপ। সামনে গিয়ে ডান দিক থেকে যেতে হবে, সামনে আরেকটা গেট পড়বে, সেই গেটটা ক্রস করে তারপরে পিছু টপ উঠবো। জায়গায় জায়গায় এরকম ঝাড় দিয়ে সব পরিষ্কার করছে। যথেষ্ট ভালো ম্যানেজমেন্ট। চন্দনবাড়ি থেকে শেষনাগ হচ্ছে 16 কিলোমিটার। তো আমরা এখন 16 কিলোমিটার ট্রেক করে গিয়ে আজকে শেষনাগে থাকবো। আর গেটটা চলে এসছে অলমোস্ট, যেখানটাতে আমরা গিয়ে চেকিং করব এখন আবার একটা। তো জানি না ওই গেটটার পরে আর তো কোথাও কিছু আছে বলে আমি জানি না। আগের বার এই গেটটাও ছিল না, এই চন্দনবাড়ির গেটটাই শুধু একমাত্র গেট ছিল। বাবাদা কেমন লাগছে? ফার্স্ট আমার প্রথম আসা, দেখা যাক, মনে তো বল আছে পারবো যেতে, দেখা যাক কত কি হয়। বম বলে এই অবধি রাস্তা ভালো, জাস্ট বাদিকটা ঘোরার পরেই সিঁড়ি আরম্ভ হবে, আর তারপরে সিঁড়িও নেই পিছুটা ওঠার জন্য। 2012-তে এগুলো সব পাথরের রাস্তা ছিল, এগুলো সব এখন সিমেন্ট দিয়ে ঢালাই করে দিয়েছে। 2011-তে আমি রানার বিয়ের পরে আমরা সব ঘুরতে এসেছিলাম, তখন চন্দনবাড়িতে রানা এই অবধি এসেছিল। রানা সেটা মনে পড়েছে জায়গাটা দেখে। মনে পড়ে যাও, এই এত দূরে এসে আমরা ব্যাক করে গেছিলাম, এখানে আমরা ফটো তুলেছিলাম। হ্যাঁ, এখান থেকে সিঁড়ি শুরু হলো, ওপরে গেটটা দেখা যাচ্ছে, ওটা আরেকটা গেট, আর ওটার পরেই ওপর দিকে দেখা যাচ্ছে পিছু টপ। চলো সামনে থেকে দেখাচ্ছি। এটাই হচ্ছে লাস্ট গেট। 11:15 বাজে, আর এটা 12টায় বন্ধ হয়ে যাবে। এই পাহাড়টার ওপরেই পিছু টপ, এই একদম ওপরটায়। এখন এটাই উঠবো আমরা। এই সিঁড়িগুলো শেষ হলে পিছু টপের শুরু হবে, আর পিছু টপটা হচ্ছে এই টপটা অবধি উঠতে হবে আমাদের। পুরো পিঁপড়ের মতো লোক দেখা যাচ্ছে এখান থেকে। স্টিপ একটা পাহাড় যেটার উপরে লোক উঠছে। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাবে, যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝবে যে এখানে সব লোক উঠছে। একদম এই ওপরটা অবধি যেতে হবে আমাদের। অনেকেই ভাবে হেঁটে উঠবে, অমরনাথ যাত্রায় যাবে, কিন্তু এটা দেখেই আর তাদের ইচ্ছে থাকে না, সবাই ঘোড়ায় উঠে পড়ে। এটাই হচ্ছে প্রথম চড়াও, আর এরপরে হচ্ছে মহাগানের স্টপ। বলা হয় পিছু টপে শিব যখন পার্বতীকে নিয়ে যাচ্ছিলেন তখন রাক্ষসরা সব এসেছিল আটকানোর জন্য। দেবতারা সেখানে রাক্ষসদের সাথে লড়াই করে। একটা রাস্তায় সিঁড়ি, আরেকটা হয় এরকম শর্টকাট। অ্যাকচুয়ালি বলে যে এই শর্টকাটগুলো একদমই না নিতে, জেনারেলি এগুলো দিয়ে ঘোড়া যাতায়াত করে, এই ধরনের রাস্তাগুলো মানুষের জন্য এটাই। বাট সিঁড়ি দিয়ে উঠতে যা কষ্ট হয় তার থেকে এগুলো দিয়ে একটু ইজি হয় ওঠা। নদীটা ওইখানে, নিচ থেকে এতটা চলে এসেছি এখন, আর উঠতে হবে। হলুদ দাগটা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে লাস্ট ধাপ। এটা থেকেই ডান দিকটায় যেতে হবে ওপরে। তা এখনো এতটা উঠতে হবে, মানে এই পাহাড়টার জাস্ট ওপরে উঠতে হবে, এটাই পিছু টপ। বাকিরা ভেবেছিল সবাই একসাথে যাবে, বাট আমি সবাইকেই বলেছিলাম একসাথে যাওয়াটা সম্ভব না। কেউ এগোবে কেউ পিছোবে, এটা হবেই হবে, কারণ সবার পক্ষে এক স্পিডে হাঁটা সম্ভব না, সবার দম এক না। ওরা সবাই বলছিল ওয়েট করবে, বাট এখন আমার মনে হয় না আর আমার জন্য কেউ ওয়েট করবে, কারণ আমি আমার মতোই এগোবো। আমি জানি কোনো তাড়াহুড়ো না করে আস্তে ধীরে।
প্রবলেমটা হচ্ছে ব্যাগটার ওয়েট এত বেশি হয়ে গেছে, নিজে তো উঠে যাচ্ছি বাট কাঁধ দুটো ব্যাগের ওয়েটে খুব ব্যথা করছে, তোর জন্য বারবার বসছি। দেখি এবার একটা না কিছুটা এগিয়ে যাবো। ঘোড়াওয়ালারা সব এইভাবে থাকে টেন্ট করে, আর ঘোড়াওয়ালারে তোমার মাথা খারাপ করে দেবে। প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তর ঘোড়া চাই, ঘোড়া চাই, ঘোড়া চাই, পিট্টু চাই, ঘোড়া চাই, আর তুমি ঘাড় হেলাতে হেলাতে হাঁপিয়ে যাবে। सस्ता घोड़ा देंगे 1500। আমার এই জুতোটার খুবই ভালো গ্রিপ, মানে আমি উঠছি কোনো জায়গায় আমার এক ফোঁটা মনে হচ্ছে না যে আমি পড়ে যাবো। এটা হচ্ছে গ্রিপ। অর্ধেকটা প্রায় উঠে এসছি, এতটা উঠে এসছি, ওই যে সব উঠছে। এটা তো তাও উঠে যাওয়া যায় পিছু টপটা, অল্টিটিউডটা কম বলে। মাগানের স্টপ যতদূর আমার মনে আছে 14,500 ফিট, ওটা ইজ টু ডিফিকাল্ট। ওইখানে পাপড়গুলো লাগবে। সবাই এগিয়ে গেছে, আমি লাস্ট। ঠিক এতটা স্টিপ, এটা উঠছি। নেই এরা কন্টিনিউয়াস বলতেই থাকে ঘোড়া চাই, ঘোড়া চাই। এখানটা মারাত্মক, এদিক দিয়ে উঠি। দুদিক দিয়ে ওঠা যায়, যেরকম ধরো এরা যেরকম উঠছে এখান দিয়ে, এগুলো শর্টকাট বলে। ঘোড়া জেনারেলি এই রাস্তাগুলো দিয়ে নামে, কিন্তু এইখানটা এতটাই স্টিপ, এখান দিয়ে ঘোড়াও নামছে না, ঘোড়া ওপরে এখানে নর্মাল রাস্তা দিয়ে নামছে। আর একটা হচ্ছে এই রাস্তা, যেটা ঘুরে ঘুরে উঠছে, বাট এটাতে অনেক বেশি সময় লাগে। আর এখন এগুলো ঢালাই করে বাঁধিয়ে দিয়েছে এরকম করে। আমি যখন আগে এসেছিলাম তখন এরকম বাঁধানো ছিল না, জাস্ট এই চওড়া এরকম ছিল, ঢালাই ফালাই কিছু ছিল না, শুধু পাথর ফেলা ছিল যতদূর আমার মনে আছে। তখন তো এই দিক দিয়ে আমিও উঠলাম, বাট এখান দিয়ে আমিও ভরসা পেলাম না, কারণ এখানটা খুবই খাড়া। বাই চান্স আটকে গেলে মুশকিল হয়ে যাবে, কারণ ওই ওপরটা ওঠাটা খুবই টাফ মনে হচ্ছে দেখে। দুটোতেই জল খাচ্ছে, জল তেষ্টা পেয়েছে। আমার মনে আছে গেলবার আমি এরকম কোনো এক জায়গা দিয়ে শর্টকাট নিতে গেছিলাম, এইখান দিয়ে গিয়ে ওপরে যেরকম ওই ওরা নামছে একদম উপর দিকটায়, লাস্টে আমাকে হামাগুড়ি দিয়ে ওপরে উঠতে হয়েছিল, আমি এমন ফাঁসান ফিরেছিলাম। তাই এবার আর সেই ভুল করবো না, এখান থেকে যতই সময় লাগুক ঘুরে 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 এরকম করেই ওপরে উঠবো। এখনো এতটা ওঠা বাকি। এটা মিডল পয়েন্ট, এক্স্যাক্টলি যতটা নিচ থেকে এলাম ঠিক অতটাই ওপরে উঠতে হবে। আর মাঝামাঝি বলে এখানে একটা পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে। এইখান থেকেই যা দেখা যাচ্ছে, এরপরে নিচটা দেখা যাবে না, একটু এগোলেই। ঘোড়ার জ্বালাতনেই হাঁটা সম্ভব না, ঘাড়ে উঠে পড়ে এসে। আর আসতে থাকে তো আসতেই থাকে, তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে কোনো জায়গাদের জন্য। বাট এই ঘোড়া ছাড়া সম্ভবও না, সব খাবার দাবার ওপরে যা আছে রেশন পানি সব এরাই নিয়ে যায়। ঘোড়ার জন্যই ওপরে ভান্ডারা থেকে আরম্ভ করে সব কিছু চলছে। তুমি যেদিকে দাঁড়াবে ও তোমার দিকেই দৌড়বে। দোকানটাতে একটু বসবো, একটু জল টল খাবো কিছু, আর পারছি না, এতটা চলে এসেছি, এখান থেকে নিচটা আর দেখাও যাচ্ছে না।
এখান থেকে একটা মাউন্টেন ডিউ নিলাম, আর এটা 80 টাকা নিল, জাস্ট ডাবল হয় ওপরে দাম। বাট ঠিক আছে, এরা ঘোরায় আনে তো সেগুলোর জন্য যথেষ্ট জাস্টিফাইড, এগুলো অ্যাটলিস্ট পাওয়া যায় ওপরে। এটাও নিলাম, এটাও একটা নিলাম, 5 টাকারটা 10 টাকা, খাট্টা মিঠা যাই হোক যেটাই এটা। এখন এটাও খেলে পরে মনে হচ্ছে স্বর্গ। আর ম্যাক্সিমাম 1 কিলোমিটারের থেকে একটু বেশি বাকি ওপরে, ম্যাক্সিমামটাই চলে এসেছি। নিচের এই দোকানটা থেকে কোল্ড ড্রিঙ্কস নিলাম। এইটা থেকে উপরটাই চলে এসেছি। এখানে আবার রাস্তা পুরো কাদা ভর্তি। এটাই লাস্ট রো, এটা দিয়ে এইটুকুনি আর যাওয়া, ওটাই একদম ওপরটা পিছু টপের। এক সেকেন্ড, चलो 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 धीरे धीरे चलो कोई बात। এই হেলিকপ্টারগুলো সব পেহেলগাঁও থেকে উঠছে। রাক্ষসদের সাথে লড়াই করে জিতে পিছুটপ অব্দি উঠে পড়েছি। এখন আর পারছি না হাঁটতে, যদিও বা অনেকটা এখনও হাঁটা পথ বাকি, আরও 10 কিলোমিটার হাঁটতে হবে। সামান্যই একটুখানি হেঁটেছি, কিন্তু চড়াইটা ছিল বলে খুব কষ্ট হচ্ছিল। তো এবার শেষনাগের দিকে রওনা দেবো, একটুখানি শুধু বসে নিই। আর একদম ওপরটায় চলে এসেছি, পিছনে ইন্ডিয়ান ফ্ল্যাগ, জয় হিন্দ। স্ট্রেট যে পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরে, ওইখানেই শেষনাগ। আর এটা এখানে একটা 360 ভিউ। আর নিচে ওইটা পেহেলগাম, দূরে যেটা দেখা যাচ্ছে। খিদে তো পেয়েছে, 4:45 বাজে, বাট কি খাবো বুঝতে পারছি না। আবার খেতে ইচ্ছাও করছে না, একদিকে খিদে আরেকদিকে খেতে ইচ্ছা করছে না। সামনে ভান্ডারা আছে, দেখি যদি কিছু খেতে ইচ্ছা করে একটুখানি খেয়ে নেবো। এই ভান্ডারাতে চাল মানে ভাত আর সবজি ছিল ছোলার, একটুখানি খেয়ে নিই। হ্যাঁ, তো মনে হচ্ছে খেয়ে এটা অমৃত, এর ঊর্ধ্বে কিছু বলার নেই। খাওয়া হয়ে গেছে, এখান থেকে বেরোই, সামনে কথা হচ্ছে আবার। তো যেখানে এখন আছি পিছুটপ থেকে একটুখানি এগিয়ে এসেছি। এখান থেকে প্রথমে আসবে জোজিবাল, এটা এখান থেকে 4 কিলোমিটার। জোজিবাল থেকে আসবে নাগারকোটি, ওটা ওখান থেকে 1.5 কিলোমিটার। আর নাগারকোটি থেকে শেষনাগ আরও 4 কিলোমিটার, মানে অলমোস্ট 10 কিলোমিটারের কাছাকাছি। মানে এইখানের ওপর থেকে এই যেখানে চলে এসেছি এখান থেকে 9.5 কিলোমিটার। তো অলরেডি বাজে হচ্ছে 5:10, যদিও বা সূর্য থাকবে 8টা 8:30 অবধি আলো থাকে, বাট স্টিল চেষ্টা করতে হবে একটু তাড়াতাড়ি যাওয়ার। যদিও বা এখানে আর চড়াই নেই, এখানে নিচে নামা ওঠা সব মিলিয়েই, কিছু কিছু জায়গায় চড়াই আছে অল্প অল্প, বাট ম্যাক্সিমামটাই চড়াই উতরাই সব মিলিয়ে। তো এগোই। আর আগের বার আমার মনে আছে শেষনাগ পৌঁছেছিলাম বিকেল 5টা 5:30, মানে এই মধ্যে পৌঁছে গেছিলাম। এবার দেখি কটায় গিয়ে পৌঁছোই। এখান থেকে যে শেষ পাহাড়টা দেখা যাচ্ছে দুটো পাহাড়ের মাঝখানে, ওইখানেই শেষনাগ। এই রাস্তাটা ধরেই পুরো শেষ অবধি যেতে হবে, শেষনাগ অবধি। একটু আগে যেমন পিছুটপ উঠতে মারাত্মক কষ্ট হচ্ছিল, মানে ব্যাগ নিয়ে আমি লিটারেলি পারছিলাম না। আর এখন যেরকম হাঁটছি এখন আস্তে আস্তে কষ্ট হচ্ছে না, কারণ পুরোটা চড়াই না। ভক্তি তো অবশ্যই, কিন্তু তার সাথে এই দৃশ্যগুলো দেখতে আসা কিন্তু আরেকটি উদ্দেশ্য। কোথায় পাবে এই দৃশ্য? নর্মাল কাশ্মীর ঘুরতে আসলে পাবে না। জায়গায় জায়গায় এই অবস্থা হয়ে থাকে, এগুলো খুব ডিফিকাল্ট হয় পার করা। কেউ শেষনাগের দিকে এখন আর যাচ্ছে না, যারা যাচ্ছে সব চন্দনবাড়ির দিকেই যাচ্ছে। আমি একাই যাচ্ছি এখন শেষনাগের দিকে। কোথায় বসে আছে দেখো, কি সাহস এদের। এইগুলোই উঠতে কষ্ট, আদারওয়াইজ তো সব ঠিকই আছে। আর এই হচ্ছে সমস্যা,
বারে বারেই এরকম হয়, এই সাইড দিয়ে যেতে হয়, ঘোড়া আসলে দাঁড়িয়ে থাকতে হয়, আর নাহলে ঘোড়াগুলো এসে পুরো ঘাড়ে উঠবে। কোনো ভেজিটেশন নেই, মানে পুরোটাই বরফে ঢাকা থাকে, শুধু এই টাইমটার জন্য একটুখানি যা বরফ গলেছে। এই ঝর্ণাটা অসাধারণ, আগের বারও দেখেছিলাম, এখন মনে পড়লো। ওপর থেকেও একটা ওখানে পড়ে, আর এই সামনেই যোজিবল। এই বরফগুলো একটুও গলেনি, পুরো গ্লেশিয়ারের মতো হয়ে আছে। আমার মনে আছে 2012তেও যখন এসেছিলাম এই জায়গাটাতে ঠিক বরফগুলো এই ধরনেরই ছিল, আর একটু বেশি ছিল তখন যতদূর মনে পড়ছে। এই মুখ অবধি পুরো ভরা ছিল এরকম বরফে। বরফগুলো কত শক্ত হয়, মানে হার্ড হয়, ওপর থেকে গড়িয়ে আসা পাথরকে ওইভাবে আটকে রেখে দিয়েছে। এই জায়গাটা মাটি এত নরম, যখন তখন পাথর গড়িয়ে আসতে পারে ওপর থেকে, রিস্কি। পিছনের ঝর্ণাটা যদি পার করতাম হেঁটে, জুতোটা চুপচুপে ভিজে হয়ে যেত, ওর জন্য ওপরটা দিয়ে পার করলাম। এখানে ওপরে প্রচুর বরফ এখনো, আর এখানটা পুরো গ্রিন ভ্যালি, পুরো সবুজ ঘাস। ভেড়া আর ছাগলের কোনো প্রবলেম হয় না এই ঢালে। অ্যাকচুয়ালি একটু আগে যেটা হলো সেটা হচ্ছে ওইখানে পা মুচকে গেল, স্যারেরা এসছে আমাকে নিতে, ইনফ্যাক্ট জোর করে আমার থেকে আমার ব্যাগও নিয়ে নিল। স্টিপ এবং খুবই খারাপ, তাতে আমার হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। দেখি জুতোটা খুলে একটু স্প্রে করব, এখানে মেডিকেল ক্যাম্প আছে, ওখানেই যাব। স্যারদের কাজ হচ্ছে বেসিক্যালি, ওনারা আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে, তো এই প্রত্যেক দিন যে কোনো প্রবলেম যার হবে, কোনো ধরনের শরীর খারাপ কিংবা চোট, এনিথিং, এই যেরকম আমি এখন চোট পেয়েছি, প্লাস তার জন্য আমার অনেক লেট হয়ে গেছে, আমি অলমোস্ট লাস্ট হাঁটছিলাম, প্রথম দিকেই লাস্ট ছিলাম, চোটের জন্য আরও দেরি হলো। স্যারদের কাজ হচ্ছে এই ধরনের লোকদেরকে খুঁজে জায়গা মতো পৌঁছে দেওয়া। সো গ্রেট ওয়ার্ক স্যার, থ্যাংক ইউ। চলে এসেছি যোজিবল। সবার আগে যাব কোনো একটা মেডিকেল ক্যাম্প আছে এখানে, সেখানে একটা অয়েনমেন্ট আর স্প্রে যাই হোক একটা কিছু লাগাবো, সেগুলো আনিনি আমি, পেন কিলার আছে আমার কাছে। তারপরে একটা জলের বোতল কিনবো, একটা না দুটো কিনবো, খেয়ে কোথাও গিয়ে শুয়ে পড়বো, ক্ষমতা নেই আর। কালকে সকালে ভোরবেলা উঠে বাকি দেখা যাবে। একদিক থেকে ভালো, এটা শেষনাগের থেকে অনেক ফাঁকা। শেষনাগ ওভার ক্রাউডেড, খুব নোংরা, আর বৃষ্টি হলে পুরো কাদা হয়ে থাকে। আমি জানি না এখন কি কন্ডিশন, ইনফ্যাক্ট এখানকার ওয়াশরুমে কম লোক গেছে, সেই হিসাবে এগুলো পরিষ্কারই থাকবে। শেষনাগেরগুলো বিচ্ছিরি অভিজ্ঞতা আছে আমার পুরো ব্যাগটা কাদায় কাদা। আর থ্যাংক ইউ টু স্যার যে এইভাবে ব্যাগটাকে বয়ে আমাকে নিয়ে আসছে। এখানকার ভান্ডারা স্টাফ এবং সবাই মিলে ক্রিকেট খেলছে, আমাকে এই টেন্টটায় নিয়ে এলো। ইনফ্যাক্ট বলছে এখানে শোয়ার জন্য কোনো থাকার জন্য পয়সাও লাগবে না। ধন্যবাদ। এরা বলছে এখান থেকে যেও না, 3-4 দিন এখানেই থাকো। এই পাটা গেছে মুচকেছে, আর যখন টুইস্ট খেলো ইনফ্যাক্ট এইখানটাতে একটা ভাঁজও পড়ে গেল জুতোতে। রানারা চিন্তা করবে, জানি না ওদের কার কার ফোনে পাবো, সবার ফোন একবার করে চেষ্টা করে অ্যাটলিস্ট খবরটা দিই যে আমি এখানে আছি, কাল ভোরবেলা বেরিয়ে যাবো এখান থেকে। এটাই মনে হচ্ছে আর্মি ক্যাম্প, দেখি এখানেই বলবো ফোনের কথা। ফোনে একটাও টাওয়ার ছিল না, কোনো নেটওয়ার্ক ছিল না জিওতে,
এই ঝান্ডার মধ্যে ফোন লাগিয়ে আমাকে দেখালো এরা কিভাবে নেটওয়ার্ক আসে, এটা আর এটা। আমি এই ঝান্ডায় ফোনটাকে লাগালাম, লাগিয়ে আমি পুরো বাড়িতে ফোন করলাম, কথা হলো, ইনফ্যাক্ট শেষ নাগেও বললাম। তো এরা কত কিছু অ্যাডজাস্ট করে থাকে আর কত কিছু জানে, ঝান্ডার মধ্যে লাগালে ফোনের নেটওয়ার্ক আসে। এখন জাস্ট কিছু একটু খাবো, মানে আমি এখনই পড়লে এখনই ঘুমিয়ে পড়বো, আমি এতটা টায়ার্ড। আমি স্টেপ রীতিমতো ফেলতেই পারছি, ডান পায়ে রীতিমতো যন্ত্রণা হচ্ছে। আর এখানে কারো থাকার পারমিশন নেই, আমাকে জাস্ট থাকতে দিল কারণ আমি ইনজিওর্ড তাই। আমাকে প্রথমে কিছু অফিসার বলছিল এখানে থাকার কথা, কিন্তু পরে আমি সেটা আরও 2-1 জনের থেকেও জিজ্ঞেস করলাম, এখানে থাকার অ্যাজ কোনো ব্যবস্থা নেই। ইনফ্যাক্ট দেখো আমার পিছনের ভান্ডারা যেটা ছিল সেটাও খালি, তো রাতে এখানে থাকার কোনো ব্যবস্থাই নেই। তার জন্যই ভেবেওছিলাম ইনফ্যাক্ট যা আলো থাকে তাতে আমি পৌঁছে যাব, ইনফ্যাক্ট পৌঁছে যেতামও। এখন 8টা 5 বাজে, আকাশে এখনও হালকা আলো আছে। আমি যখন এখানে এসেছিলাম তখন আমার হাতে আরও 1.5 ঘন্টা থেকে 15 ঘন্টা টাইম ছিল, কিন্তু আমি হাঁটতে লাস্টের দিকে পারছিলামই না। তখন এরা আমাকে ট্র্যাক করে। পুরোটাই অন্ধকার এখানে, শেষ নাগে প্রচুর আলো থাকে, আকাশে এখনও এতটা আলো আছে, বাট আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। এদিকটা অলরেডি হয়ে গেছে, এদিকটা তার মানে ওয়েস্ট। 2টো জলের বোতল কিনলাম, দুটোই কিনলে 50 টাকা করে নিল, কারণ এদের জল খাওয়া উচিত না। আমি তখন একটু খেলাম, আমার আগের বারের অভিজ্ঞতা আছে, এই জল খেলে খুব সহজেই পেট খারাপ হয়, যত না খাওয়া যায় ততই মঙ্গল। ট্রেনটা খুঁজে পাচ্ছিলাম না, বাট পেয়ে গেছি। এই রান্নার জায়গাটা দেখে চিহ্নিত করতে পারলাম, এটা হচ্ছে ট্রেনটা। আমি এখানে শোবো, এটাকে একটুখানি ঠিক করে নেবো। কারেন্ট ছিল না, জাস্ট ঢুকলাম আর কারেন্ট চলে এলো। মানে আমি জাস্ট ব্যাগটা রাখলাম, উঠগুটটা অন্ধকার ছিল, লাইটটা জ্বলে উঠলো, ভগবানের আশীর্বাদ। এটা হচ্ছে ট্রেনটা, এই সাইডেও আছে, দুদিকেই আছে। চেঞ্জ হয়ে গেছে, এবার শুধু ডিনার করবো আর শোবো। এখানে সব ভজন কীর্তন হচ্ছে, সবাই একসাথে বসেছে, এখানে ক্যাম্প ফায়ার হচ্ছে। বললাম খাবারের কিছু আছে কিনা, বললো এখানে গিয়ে শুধু একবার দেখো কি আছে। রুটি হচ্ছে, ওখানে লাড্ডু, আর কি কি আছে আমি নিজেও জানি না, মিষ্টি, রুটিতে ঘি মাখানো চলছে, দেশি ঘি। বাইরে খুব কম করে হলেও -3-4 ডিগ্রি টেম্পারেচার হবে, বেশি হবে, আর ভিতরটা পুরো গরম, খুব খারাপ লাগছে, মনে হচ্ছে জ্বর আসছে। শুতে পারলে বাঁচি। এখন শরীর ভালো না বলে আমার খাবারটা ঘরেই দিল, জাস্ট একটা রুটি নিয়েছি, একটু ডাল, একটু তরকারি। আমি শুয়ে পড়েছিলাম, ইনফ্যাক্ট ঘুমিয়ে পড়েছিলাম, জ্বর আসছে বলে ওরা জোর করে আমাকে তুলে নিয়ে খাওয়ালো। মানে ইনফ্যাক্ট এটা বললো যে না খেতেই হবে, চলো। হাত ধরে টেনে তুলে আমাকে 2টো রুটি দিয়েছিল, আমার ছুটিটা বাইরে ছিল, সেটা পাচ্ছি না, কেউ একটা পড়ে চলে গেছে, পরে পেয়ে যাবো হয়তো। এখানে আমি বাইরে খালি পায়ে যাবো এটা ভেবে রুটিগুলো প্লেটে সাজিয়ে আমার জন্য এনেছিল, 2টো রুটি দিয়েছিল। আমি বললাম প্লিজ একটা, কোনো রকমে একটা রুটি খেয়েছি। মানে আমি এখন জাস্ট শোবো, মানে আমি ঘুমিয়ে অলরেডি পড়েছিলাম, এবার একটা ক্ষমতা নেই আমার তাকানোর। সো গুড নাইট, বেঁচে থাকলে কালকে দেখা হচ্ছে। হর হর মহাদেব। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।